নমস্কার, অবুঝ বাঙালিতে আপনাদের আবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম আমাদের মাতৃভূমি বা হোমল্যান্ড, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে যদি এই ব্যাপারে কিছু কমেন্ট করেন, যদি কিছু আপনাদের নতুন কোনো সাজেশন থাকে সেগুলো যদি দেন তাহলে খুব ভালো হয়। আপনাদের ধন্যবাদ। অনেকগুলো সাজেশন আমি পেয়েছি এবং অনেক মতামতও আমি পেয়েছি। আমরা এ বিষয়ে একটু পরে আলোচনা করব। নতুন যে বিষয়গুলো বলা হয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়বস্তু, অর্থাৎ মাদারল্যান্ড কিংবা হোমল্যান্ড কিংবা মাতৃভূমি যাই বলুন না কেন, এই আলোচনাটা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। দেখুন, মাদারল্যান্ড বা জন্মভূমি বা মাতৃভূমি বা হোমল্যান্ড এগুলো কিন্তু আলাদা। অথবা আপনি যে দেশের নাগরিক সেই দেশটা আপনার হোমল্যান্ড নাও হতে পারে। সিটিজেনশিপ একটা আলাদা বিষয়, এবং আপনার মাতৃভূমি বা জন্মভূমি বা আপনার হোমল্যান্ড এগুলো একটা আলাদা বিষয়। সবগুলোই সম্পর্কিত, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে যে এদের মধ্যে অনেক অনেক বিরোধাভাসও রয়েছে। এখন প্রথমেই আসা যাক নাগরিকতা নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ একটা পলিটিক্যাল ব্যাপার, নাগরিকত্বর ব্যাপারটা, এবং এর বিভিন্ন রকম ব্যাপার থাকে। নাগরিকত্ব বিভিন্ন দেশে বিভিন্নভাবে নাগরিকত্ব আছে। যেমন আমেরিকাতে যে জন্মগ্রহণ করে সেই আমেরিকার নাগরিক হয়ে যায়। এই জিনিসটা ভারতবর্ষে হয় না, বা ইউরোপের কোনো দেশেও হয় না। কাজে এই নাগরিকতা নিয়ে আমাদের আলোচনা আলাদা আলাদা দেশের পরিপ্রেক্ষিতে আলাদা আলাদাভাবে করতে হবে। এবং দেখা যায় যে আপনি যদি একটা দেশে না জন্মগ্রহণ করেন, অর্থাৎ সেই দেশটি যদি আপনার হোমল্যান্ড নাও হয়, তাহলেও আপনি সেই দেশের নাগরিকত্ব পেতে পারেন। যেমন আপনার খুব যদি ইচ্ছা থাকে যে কোনো একটা দেশে বসবাস করার জন্য, তাহলে আপনি সেই দেশে অবশ্যই যদি বসবাস করার সুযোগ পান এবং সেই দেশ যদি আপনাকে বসবাস করার অনুমতি দেয়, তাহলে সে আপনাকে নাগরিকত্বও দিতে পারে এবং আপনি সেই দেশের নাগরিকও হতে পারে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমরা প্রথম যে দেশটির নাম করব সেটা হচ্ছে ইসরায়েল। মোটামুটিভাবে দেখা যায় যে 1948 সালে বা 1946 থেকে 48-এর মধ্যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় দেখা গেল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় পৃথিবীতে সবচাইতে বেশি যে মানুষদের প্রথম তাদের দেশ থেকে বিতাড়িত হতে হলো এবং বিনা কারণে যাদের হত্যা করা হলো, তারা কিন্তু ইহুদি। আমরা দেখলাম হলোকস্টের মাধ্যমে প্রায় 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলা হলো পৃথিবীর বিভিন্ন দেশে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বা সেই সময়ে ইহুদিরা যখন তাদের পবিত্র ভূমি জেরুজালেমে ফিরে আসলো বা প্যালেস্টাইনে ফিরে আসলো, সেখানে দেখা গেল ইহুদিদের সঙ্গে ওখানকার অধিবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ব্যাপক পরিস্থিতি অবনতি ঘটলো। সেখানে দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্রের জন্ম হলো, ইসরায়েল বলে। কিন্তু যদি দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের আগে মানে কোনো ইহুদি রাষ্ট্রই ছিল না। আমরা দেখলাম যে 14 মে 1948-এ প্রথম ইসরায়েল রাষ্ট্র বলে একটা রাষ্ট্রকে আমরা দেখলাম, একটা স্বাধীন রাষ্ট্র। মিত্র শক্তি যখন জয়লাভ করলো, তারা এই রাষ্ট্রকে তৈরি করলো এবং তার জন্য তারা প্যালেস্টাইনকে আড়াআড়িভাবে ভেঙে দিল। একটা অংশের নাম হলো ইসরায়েল, আর একটা অংশের নাম হলো প্যালেস্টাইন। এবং ইসরায়েলে পৃথিবীর সমস্ত ইহুদিদের থাকার জন্য একটা আইন আছে, সেটা হচ্ছে যে ধরুন ল অফ রিটার্ন। 1950 সালে ইসরায়েল একটা আইন পাস করলো, ল অফ রিটার্ন। তাতে পৃথিবীর সমস্ত ইহুদিদের তারা স্বাগত করলো যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তারা যদি ইসরায়েলে আসে তাহলে তাদেরকে সেই দেশের নাগরিকত্ব দেওয়া হবে। এত কথা বলার এইটাই কারণ, সেটা হচ্ছে যে 1 কোটি মানুষ ইসরায়েলে বসবাস করছেন, এরা কিন্তু সেটা তাদের জন্মভূমি বলে ওখানে বসবাস করছেন না। এটা তাদের জন্য একটা হোমল্যান্ড তৈরি করে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং তারা সেখানকার নাগরিকতা নিয়ে নিলেন। এখন এটাই তাদের হোমল্যান্ড। তার মানে রাজনৈতিকভাবেও মানুষের হোমল্যান্ড তৈরি হয়ে যায়। আর একটা উদাহরণ আমরা দিতে পারি। আমাদের পশ্চিমবাংলায় আজ থেকে 50 বা 60 বছর আগে কলকাতার বিভিন্ন দেওয়াল লিখানে
আমরা দেখতাম চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। আমি জানি না যে যারা এই স্লোগানগুলো লিখেছিলেন তারা চীনে গিয়ে পরবর্তীকালে বসবাস করেছেন কিনা কিংবা চীনের চেয়ারম্যান তাদের নাগরিকত্ব দিয়েছেন কিনা, কিন্তু একজনের নাম শোনা যায়, একজন বিপ্লবীর নাম শোনা যায়। তিনি হচ্ছেন আর্জেন্টিনার লোক এবং নামটা আপনারা সবাই জানেন, সে হচ্ছে চে গুয়েভারা। তিনি কিউবায় যখন বিপ্লব হয় তিনি সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি কিউবার নাগরিকত্ব নেন এবং সরকার পরিচালনাতেও তিনি যুক্ত ছিলেন। তাহলে এখানে ধর্মের জন্য নয়, ইসরায়েলে যেমন ধর্মের জন্য সবাইকে স্বাগত করেছিল, এখানে চে গুয়েভারা যে নিচে এসেছিলেন তিনি কিন্তু একটা বিশেষ মতাদর্শে বিশ্বাস তার ছিল, সেই কারণেই তিনি কিউবার সিটিজেনশিপ নিলেন। এছাড়াও বিভিন্ন কারণে সিটিজেনশিপ নেওয়া যায়, যেমন বিশেষ করে আমাদের দেশে আমরা একটা জিনিস দেখি, আমরা বলে থাকি যে ব্রেন ড্রেন, মানে আমাদের দেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত যে ছেলে বা মেয়েরা তারা মনে করে, সবাই নয় অবশ্যই, কিন্তু অনেকেই মনে করে যে এদেশে থাকলে তারা তাদের যে প্রতিভা তার সম্পূর্ণ বিকাশ করতে পারবে না, অথবা বলা যেতে পারে তাদের যোগ্যতার যে মূল্য সেটা এদেশ দিতে পারবে না। তাদের কাছে সেন্টিমেন্টটা খুব কম, তারা একটা খুব যাকে বলে উন্নত দেশে থাকতে চায় এবং ভোগ বিলাসের যাতে কমি না হয় সেই জন্য এই সমস্ত উন্নত দেশে থাকাটা তাদের কাছে খুব জরুরি। এটা তো ঠিক, ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ, এখানে রাস্তাঘাট ভাঙাচোরা, এখানে অনেক উন্নত সুযোগ সুবিধা নেই, কাজে তারা কিন্তু বিদেশে চলে যান এবং বিশেষ পছন্দ তাদের আমেরিকা, কানাডা অথবা ইউরোপের বিভিন্ন দেশ। এবং তারা যখন সেই দেশের নাগরিকত্ব পান, শুধু তারা নয়, তার পরিবার প্রতিবেশী তারাও খুব খুশি হয়ে যান এবং বলেন যে আমার ছেলে আমেরিকায় থাকে, সে ওখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে। আমি জানি না তাদের হোমল্যান্ডটা পাল্টে যায় কিনা, তবে সিটিজেনশিপ তারা সেখানকার যখন পেয়ে যান তখন অবশ্যই নাগরিকত্বর ব্যাপারটা আলাদা হয়ে যায় এবং ক্রমে ক্রমে তারা সেই দেশের নাগরিক হয়ে যান এবং সেটাই তাদের হোমল্যান্ড হয়ে যায়। একসময় আমরা দেখেছি ইংরেজ শাসনের সময় হাজারে হাজারে মানুষ নিজের জন্মভূমির জন্য, নিজের জন্মভূমির পরাধীনতাকে বিরুদ্ধে লড়াই করার জন্য তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আজকের দিনে ব্রিটেন কিংবা আমেরিকায় যাওয়ার জন্য তারাই লাইন লাগিয়ে বসে আছেন এবং যে কোনো প্রকারে তারা আমেরিকায় যেতে চান। ভিসা না পেলেও যেভাবে হোক চুরি করে বিভিন্ন দেশের পুলিশকে ফাঁকি দিয়ে কোনো রকমে আমেরিকায় যেতে হবে এবং ওটাই তাদের কাছে স্বর্গ। যাই হোক, এগুলো তো একটা বিশেষ শ্রেণীর ব্যাপার। এছাড়াও নাগরিকত্ব অনেক সময় পাল্টে যায় কোনো বিশেষ রাজনৈতিক হিসাব কিতাবে কিংবা কোনো হঠাৎ কোনো যুদ্ধের মধ্যে দিয়ে বা কোনো রাজনৈতিক ট্রিটি দুটো দেশের মধ্যে হওয়ার ফলে কোনো একটা অঞ্চল কোনো একটা জায়গার মধ্যে চলে যায় এবং এর সবচাইতে বেশি প্রয়োগ বোধহয় আমরা আমাদের দেশে দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে একটা তড়িঘড়ি কোনো রকমে একটা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটা অত্যন্ত অস্বচ্ছ ব্যবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবাংলা এখন যেটা তার সৃষ্টি করা হলো বা পাঞ্জাব এখন যেটা সেটা সৃষ্টি করা হলো। এটা বলা যেতে পারে যে যে ভারতবর্ষকে যেভাবে ভাগ করা হলো এভাবে তো পৃথিবীর ইতিহাসে কোথাও দেশকে নিয়ে ভাগ করা হয়নি। কারোর রান্নাঘর পড়লো পশ্চিমবাংলায় আর বসত বাড়ি এবং তার যে চাষাবাদের যে জমি জমা সেটা পড়লো তখনকার দিনের পূর্ব পাকিস্তানে। পাঞ্জাবের ক্ষেত্রেও তাই হলো। একটা প্রচন্ড জলদিবাজির মধ্যে কারোরই হাতে সময় ছিল না, না ইংরেজদের হাতে সময় ছিল, না মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার হাতে সময় ছিল, না কংগ্রেসের হাতে সময় ছিল। যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে ভাগ করো এবং নতুন সরকার স্থাপন করো। গান্ধীজির কথা কেউ শুনলেনই না, অতি দ্রুততার সঙ্গে দেশটাকে ভেঙে দেওয়া হলো এবং কয়েক লক্ষ মানুষের মুহূর্তের মধ্যে একটা জীবনের যে অঙ্গ সেটা পাল্টে গেল। মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ, সম্ভ্রম হারালেন লক্ষ লক্ষ মহিলা, অনাথ হলেন লক্ষ লক্ষ বাচ্চা। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কয়েক কোটি মানুষের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা হলো। পরিবর্তে যে দেশগুলো হলো সেই দেশের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কত অবহেলা ভরে এই দেশটাকে ভাগ করা হয়েছে। আপনি যদি ভারতের ম্যাপ আঁকেন তাহলে আপনাকে বাংলাদেশের ম্যাপও আঁকতেই হবে। কিছুদিন আগে বাংলাদেশের একজন ব্যক্তির বক্তব্য অনুযায়ী
হ্যাঁ, আঁকতে হবে, কিন্তু আপনি দেখবেন লাইনগুলো কখনো বাঁ দিকে, কখনো ডান দিকে, কখনো সোজা, কখনো আবার ভেতরে ঢুকে যাচ্ছে, কখনো বাইরে বেরিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত। ছোটবেলায় বাচ্চারা যখন রুটি বেলে তখন দেখবেন সেটা গোল হয় না, এরকম টেরা বেঁকা মতো হয়। তো বাংলাদেশটাও এরকম টেরা বেঁকা মতো করে তৈরি করা হলো। দেখা হলো না, একটা ঠিক মতো সার্ভে করা হলো না কোথায়। যখন ধর্মের নামেই ভাগ করা হলো তখন কোন ধর্মের মানুষ কোথায় বেশি সেটা দেখাই হলো না। যে র্যাডলিফ লাইন যেটা তৈরি করা হলো সেটা এমন একজন ব্যক্তি তৈরি করলেন যার ভারতবর্ষ সম্বন্ধে, পশ্চিমবাংলা সম্বন্ধে, পাঞ্জাব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কিন্তু আমরা সবাই মেনে নিলাম, আবার মন থেকে মানলামও না। যাই হোক, এগুলো অনেক পুরনো দিনের কথা, এগুলো নিয়ে আক্ষেপ থাকতেই পারে, এগুলো নিয়ে দুঃখটা মনের মধ্যে থাকতেই পারে, কিন্তু এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনের ধর্ম। আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা দেখলাম যে পাকিস্তান যখন তৈরি হলো, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো যে পাকিস্তান হলো, তার কিছুদিনের মধ্যেই পূর্ব পাকিস্তানটা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল। এবার ভারতবর্ষের আরেকটা প্রতিবেশী বেড়ে গেল। আবার দেখা গেল যে ইংরেজরা ভারত ছাড়ার সময় যে কথাটা বলে গেছিলেন, অর্থাৎ যে সমস্ত রাজারা বা করদ রাজ্যগুলো যারা ইংরেজদের একটা কর দিত বা পরিবর্তে তাদের পররাষ্ট্রনীতি বা তাদের যে সামরিক সাপোর্ট সেটা ইংরেজরা দিত, সেইগুলো তাদেরকেও স্বাধীন করে দিল এবং তাদেরকে বললো যে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। এরকম 584টা রাজ্য ভারতবর্ষে, মানে আজকের ভারতবর্ষের মধ্যে ছিল, যেগুলো ভারতবর্ষে যোগদান করলো। তার মধ্যে একটা রাজ্য অবশ্যই কাশ্মীর, এবং সেটা আবার পাকিস্তান মেনে নিল না। সেই যে যুদ্ধটা শুরু হলো পাকিস্তানের সঙ্গে ভারতের, সেটা এখনো চলছে। কিছু ভুল আছে যা একবার করলে আর পাল্টানো যায় না, তার খেসারত দিতে হয়। সেই সময়কার ব্রিটিশ রুলার্স, মুসলিম লীগ তার লিডার্স এবং অবশ্যই ভারতের জাতীয় কংগ্রেসের যে লিডার্স, তারা বেশ কিছু ভুল তখন করেছিলেন। সেই ভুলের মাসুল আজকেও আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী, এবং এই প্রতিবেশীর মধ্যে আমাদের কাছে 7টা প্রতিবেশী আছে। তার মধ্যে যদি আমরা দেখি যে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে, তাহলে আজকে আমরা যে সমস্ত প্রতিবেশীদের বিষয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে ভুটান। ভুটান কিন্তু কখনোই সম্পূর্ণভাবে ইংরেজদের করায়ত্ত হয়নি। এমনকি 1910 সালে যখন ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভুটান দখল করতে গিয়েছিল, তখনও কিন্তু সফলতা তারা পায়নি। কিন্তু পরবর্তীকালে ভুটান দেখলো চায়না, তিব্বতরা অধিকার করে নিয়েছে এবং যে কোনো সময় তারা ভুটানের দিকেও এগিয়ে আসতে পারে। তখন তাদের কাছে একটাই অপশন থাকলো, সেটা হচ্ছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা। ভুটান কিন্তু ভারতে যোগদান করেনি, যদিও অন্যান্য রাজারা ভারতে যোগদান করলেও ভুটান কিন্তু স্বাধীন দেশ হিসেবেই থেকে গেল। এবং এই ভুটানের সঙ্গেই আমাদের অর্থাৎ বর্তমান ভারতবর্ষের সম্পর্ক। প্রতিবেশীদের মধ্যে যতগুলো প্রতিবেশী আছে সবচাইতে আমাদের ভালো প্রতিবেশী বলতে ভুটান। অবশ্য এরকম ছিল না, একটা সময় ছিল যখন ভুটান রাজা কুচবিহার আক্রমণ করে ভারতবর্ষের, মানে আজকের ভারতবর্ষের অনেকটা জমি দখল করে নিয়েছিলেন। কাজেই ভুটানের সঙ্গে যে বরাবরই খুব ভালো সম্পর্ক ছিল এরকম ছিল না। কিন্তু ইংরেজদের সঙ্গে যখন পেরে উঠতে পারেনি, তখন ভুটান রাজ ইংরেজদের সঙ্গে একটা সন্ধি করে, যে তাতে পররাষ্ট্র বিষয়ক যে সমস্ত সিদ্ধান্ত সেগুলো এবং তাদের যে সামরিক ব্যাপার স্যাপার এগুলো তারা ব্রিটিশদের হাতে তুলে দেয়, যেমন অন্য রাজারা দিয়েছিল। কিন্তু ব্রিটিশ চলে যাওয়ার পরে ভুটান সম্পূর্ণ স্বাধীন একটা রাজত্ব। ভুটানের রাজা ভারতবর্ষে যোগদান করলেন না এবং এখনো ভারতের একজন সুপ্রতিবেশী হয়ে রয়েছে। ভুটান ছাড়া আরেকটা, যদি এর পরবর্তীকালে আরেকটা রাজ্যের নাম করতে হয়, সেটা হচ্ছে নেপাল, ভুটানের পাশেই। এবং এই ভুটান আর নেপাল এই দুটো রাজ্যের সঙ্গেই কিন্তু আমাদের কোনো যুদ্ধ করতে হয়নি কখনো আজ অবধি। স্বাধীনতার পরে 1947-এর পর থেকে ভুটান বা নেপালের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হয়নি এবং এদের দুজনের সঙ্গেই ভারতবর্ষের সম্পর্ক খুব ভালো। ছোটোখাটো বিষয় তো অনেক সময়ই থাকে, সে তো প্রত্যেক পরিবারের মধ্যেও থাকে, আর এ তো পরিবারের বাইরের লোক, প্রতিবেশী, কিছু খিটিমিটি বাঁধতেই পারে। কিন্তু
সেটা কখনোই বড় হয়নি এবং সবসময় আলোচনার মাধ্যমে আমরা সেই জায়গাটা মিটিয়ে নিয়েছি। তৃতীয় আমাদের যে প্রতিবেশী সেটা হচ্ছে মিয়ানমার বা বার্মা। আমরা যারা শরৎচন্দ্রের পথের দাবি পড়েছি বা শরৎচন্দ্রের জীবনী পড়েছি তাতে তারা সবাই জানি শরৎচন্দ্র কিন্তু বর্মায় গিয়েছিলেন এবং পথের দাবি যে উপন্যাসটা পড়লে আমরা খুব সহজেই দেখতে পাই যে একটা বেশ বড় অংশের বাঙালি এবং ভারতীয়রা কিন্তু বর্মায় বসবাস করতেন। আমি ব্রিটিশ ইন্ডিয়ার কথা বলছি, সেই সময়কার কথা। এবং সেই ব্রিটিশ ইন্ডিয়ার যুগে বহু বাঙালি বা বহু ভারতীয় মায়ানমার অথবা তখনকার বর্মা সেখানে বসবাস করতেন এবং মায়ানমারের সঙ্গে আমাদের যে সীমানা রয়েছে তার বেশিরভাগটাই কিন্তু মিজোরামের সঙ্গে রয়েছে। এখন মায়ানমারের অবস্থা আজকের দিনে খুব একটা ভালো নয়। আমরা দেখতেই পারি যে মায়ানমারে কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মায়ানমারে দুটো যে প্রদেশ আছে, দুটো স্টেট বলা হয় ওদের, একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে চীন স্টেট। চীন স্টেট যেটা মিজোরামের সঙ্গে আমাদের তার বর্ডার আছে, আর একটা হচ্ছে রাখাইন স্টেট, তার সঙ্গে ভারতবর্ষের কোনো বর্ডার না থাকলেও বাংলাদেশের সঙ্গে এই রাখাইনের একটা বর্ডার আছে। এবং দেখা গেল বেশ কিছুদিন ধরে বা বেশ 2-4 বছর ধরে এই দুটো জায়গা বারবার আন্তর্জাতিক যে খবরের শিরোনামে রইল। তার কারণ হচ্ছে এই দুটো স্টেটই কিন্তু মায়ানমারের বর্তমান যে সরকার আছে, জুন্টা সরকার, অর্থাৎ যে সামরিক শাসন মায়ানমারে চলছে, সেই সামরিক শাসনের বিরুদ্ধে এরা বিদ্রোহ ঘোষণা করেছে। এবং এরকম বলা হয়ে থাকে যে এই মুহূর্তে রাখাইন স্টেটে প্রায় 80%-রও বেশি জায়গা আরাকান আর্মি নামে একটা বিদ্রোহী গোষ্ঠী তাদের দখলে রেখেছে। এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে যে কোনো সময় এই রাখাইন স্টেট স্বাধীন হয়ে যেতে পারে। ঠিক সেই রকমই চীন স্টেট, যা মিজোরামের সঙ্গে যার বর্ডার রয়েছে, সীমানা, এরাও কিন্তু লড়াই চালাচ্ছে স্বাধীনতার জন্য। এবং এদের সঙ্গে মিজোরামের যে সীমানা রয়েছে সেখানে এরা একটা খুব ওই মায়ানমারের জুন্টা সরকারের হাত থেকে বাঁচার জন্যে তারা ভারতীয় যে সরকার রয়েছে, ভারতের যে সরকার রয়েছে তার সঙ্গে তারা সম্পর্ক রাখতে চাইছে। এখন ভবিষ্যতে সরকার অর্থাৎ চীন স্টেটে যে মিয়ানমার সরকারের আন্ডারে আছে সেটা চীন স্টেট স্বাধীন হবে কিনা বা ভারতবর্ষের সঙ্গে তাদের কি সম্পর্ক থাকবে সেটা এক্ষুনি বলা সম্ভব না। কিন্তু এরকম দেখেছি আমরা, ভারতবর্ষ যখন স্বাধীন 1947 সালে যখন স্বাধীন হয় তখন সিকিম একটা আলাদা সার্বভৌম দেশ ছিল। পরবর্তীকালে সিকিম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়। এরকম চীন স্টেট কোনোদিন ভারতের কোনো অঙ্গরাজ্যে পরিণত হবে কি না সেটা নিয়ে আজকের দিনে আলোচনা করাটার কোনো যুক্তি নেই, কারণ এটা অনেক দূরের ব্যাপার। আদৌ হবে কি হবে না এটা তখন দেখা যেতে পারে। এবং ভূ রাজনৈতিক যারা বিশ্লেষক তাদের মতে যে পারিপার্শ্বিক পরিস্থিতি ক্রমশ পাল্টাতে থাকে এবং পাল্টাতে কি পরিস্থিতিতে যাবে সেটা আগের থেকে আগাম বলা সম্ভব না। তবে রাখাইন স্টেট, যেটা আরাকান আর্মি 80% দখল করে নিয়েছে, সেটা হয়তো মিয়ানমার থেকে স্বাধীন হলেও হতে পারে। এরপরে আমরা সবচাইতে বেশি যেটা নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ সেটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না। এই তিনটে দেশকে নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আলাদা করে কেবলমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং চায়নাকে নিয়েই করতে হবে। এর পরের ভিডিওটা আমরা পাকিস্তান, বাংলাদেশ এবং চায়নাকে নিয়ে করব। এখন বরঞ্চ একটা ছোট যে আমাদের বর্ডার আছে, যাকে আমরা বলে থাকি যে আফগানিস্তান, একটা সময় ভারতবর্ষের অর্থাৎ মহাভারতের যুগে বা তার পরবর্তীকালে যুগে আমরা দেখেছি যে আফগানিস্তান বা গান্ধার প্রদেশ এটা কিন্তু ভারতবর্ষের ছিল, অনেকে এরকম বলে থাকেন। যাই হোক না কেন, কিন্তু মধ্যযুগে এসে মেডিয়াভেল এরিয়াতে এই দেখা গেল যে এখানে যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল তখন কিন্তু আফগানিস্তানটা সম্পূর্ণ স্বাধীন রাজ্য এবং আফগানরা কখনোই কারোর বশ্যতা স্বীকার করেনি। যে রাশিয়া হোক, আমেরিকা হোক, সে ব্রিটিশ হোক, তারা সবসময় একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা কাজ করেছে। হ্যাঁ, কিছুদিনের জন্যে কোনো বিদেশি শক্তি তাদের উপর হয়তো
রাজত্ব করেছে, কিন্তু দেশটাকে পুরো দখল করতে পারে। যেমন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়া হয়ে গেছিল, তেমনি ব্রিটিশ আফগানিস্তান বলে কিছু ছিল। তো আফগানিস্তানের সঙ্গে আমাদের যে একটা বর্ডার আছে 106 কিলোমিটার, 106 কিলোমিটারের যে বর্ডারটা, এটাকে আবার আফগানরা মানে না। যাই হোক, কারণ সেই একই কথা, এই বর্ডারগুলো সব ইংরেজরা তৈরি করেছিল তাদের নিজেদের ইচ্ছা মতো। কাজেই আফগানরা এটা না মানলেও ভারতবর্ষের সঙ্গে এই মুহূর্তে আফগানিস্তানের কোনো এমন সম্পর্ক তৈরি হয়নি যাতে আফগান এবং ভারতের মধ্যে অনেক বেশি করে অবনতি হতে পারে। অর্থাৎ আমাদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে, যদিও এই মুহূর্তে যারা আফগানিস্তানের শাসক সেই তালিবানদের ভারত এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তা সত্ত্বেও আমরা দেখেছি যে ভারত সরকার এই তালিবানদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটা বেশি করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের যদি আলোচনা করতে হয় তাহলে আমরা যেটা আগেই বলেছি যে নেবারের কোনো চয়েস নেই আপনার। আর গুড নেবার আর ব্যাড নেবার বলে কিছু হয় না। আপনি নেবারকে পরিবর্তনও করতে পারবেন না এবং তার সঙ্গেই আপনাকে বসবাস করতে হবে, এবং সে ভালো কি সে খারাপ তাই নিয়েও আপনি খুব বেশি কিছু আলোচনা করতে পারবেন। তো আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম, আবার সেই বিষয়েই আলোচনায় আমরা ফিরে আসতে চাইছি, যে সেটা হচ্ছে যে আমাদের যে হোমল্যান্ড বা মাদারল্যান্ড, এটা কি পরিবর্তিত হয়? হ্যাঁ হয়, অবশ্যই হয়, যে কোনো সময়ে হয়, বিভিন্ন কারণে হয়। ধরুন বেঙ্গল প্রভিন্স যেটা ব্রিটিশ ইন্ডিয়ায় ছিল, সেটা যে এইভাবে কেটে দেওয়া হলো, তো যারা বাংলাদেশে ছিলেন হিন্দু ধর্মের লোকেরা, তাদেরকে যে এক কাপড়ে বাংলাদেশ থেকে বা সেই আমলের ইস্ট পাকিস্তান থেকে তাদের এই পশ্চিম বাংলায় যে চলে আসতে হয়েছিল, তাদের হোমল্যান্ড পাল্টে গেল। আবার উল্টো দিক থেকে বহু মুসলমান ধর্মাবলম্বী যারা ভারতবর্ষে ছিলেন, তাদেরকে আবার ইস্ট পাকিস্তানে চলে যেতে হলো। এছাড়াও কোনো দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে তাহলেও হতে পারে। সেই যুদ্ধে পরাজিত যে দেশ থাকে তার বেশ কিছুটা অংশ যে দেশ জিতে যায় তাদের পক্ষে চলে যায়। যে জিনিসটা আমরা দেখেছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যখন জার্মানিকে মিত্রশক্তি ঘিরে ধরলো, তখন দেখা গেল যে বার্লিনের একটা অংশে আমেরিকান ফোর্স ঢুকে গেছে, আর একটা অংশে রাশিয়ান ফোর্স, এবং বার্লিন শহরটাকে আড়াআড়িভাবে ভাগ করে দেওয়া হলো, ইস্ট বার্লিন এবং ওয়েস্ট বার্লিন। রাশিয়া যে অংশটায় ছিল, সেই পূর্ব জার্মানি যাকে আমরা বলি, তার যে মতাদর্শ আমেরিকা যেদিকে ছিল, যেটাকে আমরা পশ্চিম জার্মানি বলি, হ্যাঁ তার সঙ্গে একদম মিলল না। একটা হলো সমাজতান্ত্রিক বার্লিন, আর একটা হলো ক্যাপিটালিস্ট বার্লিন বা ক্যাপিটালিস্ট জার্মানি আর সমাজতান্ত্রিক জার্মানি। কিন্তু পরবর্তীকালে জার্মান এক হয়ে গেল, এখন একটাই দেশ আছে জার্মান। তার মানে এই ভাঙা গড়া জার্মানরা ঠিক করেনি, এটা ঠিক করেছিল আমেরিকা এবং রাশিয়া। এবং এইটাই আজকে আমার ভিডিওর সর্বশেষ কথা, যে আপনার ভাগ্য রচনা করার অধিকার আপনাকে কেউ দেবে না যতক্ষণ না আপনি শক্তিশালী হচ্ছেন। তাই জার্মান যখন শক্তিশালী হয়েছিল, তখন তারা পোল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশ জয় করতে শুরু করলো। সময় যখন ঘুরে গেল, তখন তাদের দেশটাই দুটুকরো হয়ে গেল। তো মানুষের হোমল্যান্ড পাল্টায়, মানুষের সিটিজেনশিপ পাল্টায়, সব কিছুই পাল্টায়। যেটা পাল্টায় না সেটা হচ্ছে আপনার হৃদয়ে থেকে যাওয়া বিভিন্ন অনুভূতিগুলো। আপনি যদি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশ থেকে বিতাড়িত হন এবং অন্য দেশে থাকতে বাধ্য হন, তাহলে আপনার সেই পুরনো দেশের কথা কিন্তু আপনার মনে পড়বেই, এবং এইটা আপনাকে বয়ে বেড়াতে হবে, যেটা আজকের দিনেও বহু বাঙালিকে বয়ে বেড়াতে হয়, আক্ষেপ করতে হয়। মানুষের জীবন খুব বড় অংশ নয়। এই যদি আপনি দেখেন পৃথিবীর বয়স, যদি আপনি দেখেন পৃথিবীর বয়সের পরে মানব সভ্যতা কবে শুরু হলো, তার সঙ্গে একটা মানুষের জীবনের যদি পার্সেন্টেজ করেন, তাহলে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমরা আমাদের জীবনটা কাটাই। তারও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, সেটা খুবই দুর্ভাগ্যের হবে। আলোচনার শেষে আমরা এটাই চাইব যে কাউকে যেন রিফিউজি না হতে হয়, এবং সেই যে গান আমরা চলে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, মাঝে মোদের দিন দুঃখী, এর বেশি আর সাধ্য নাই। চলে যাবেন না আমেরিকায়, চলে যাবেন না বিদেশে। হতে পারে আপনি খুব একজন শিক্ষিত এবং অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু সেখানে গেলেও আপনাকে কিন্তু এই
একজন এমন মানুষ হিসেবে চিহ্নিত করা হবে যিনি, বলতে আমার খারাপ লাগছে কিন্তু আপনি বরাবরই একজন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবেন। তার চেয়ে ভালো নিজের দেশে থাকুন, নিজের দেশকে উন্নত করুন এবং সবাইকে নিয়ে চলুন। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা যে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন তার জন্যে আবার নমস্কার। অবুঝ বাঙালি দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন এবং অবশ্যই যদি আপনার কথা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।